This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. It was the best of times. It was the worst of times. It was the age of wisdom. It was the age of foolishness. It was the epoch of belief. It was the epoch of incredulity. It was the season of light. It was the season of darkness. It was the spring of hope. It was the winter of despair. 1859 সালে লিখেছিলেন ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্স। উপন্যাসের নাম জানেন, এ টেল অফ টু সিটিজ। ফরাসি বিপ্লব আর তার পরের 4 বছর যে অরাজকতা চলেছিল সেই অন্ধকারটাকেই তুলে ধরা হয়েছিল এই উপন্যাসে, যার সার সংক্ষেপ ওই সংক্ষিপ্ত অনুচ্ছেদের মধ্যে রয়েছে। যা সেরা সময় সেটাই চরম সংকট, যেখানে জ্ঞানের আলো সেখানেই অজ্ঞানতার অন্ধকার, যেখানে আশা সেখানেই নিরাশা, যেখানে আলোর মরশুম সেখানেই অন্ধকারের আমল, যেখানে আশার বসন্ত সেখানেই হতাশার শৈত্য। কি অসাধারণ না? 1789 সালে ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল, আর তারপরের 4 বছর রেইন অফ টেরার বা অন্ধকার অত্যাচারের একটা দীর্ঘ সময় চলে। ফ্রেঞ্চ রাজতন্ত্র যত না অত্যাচার করেছিল তার থেকেও ভয়াবহ অত্যাচার হয় ওই অন্ধকারময় 4 বছরে। ভাবুন, এক অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে বাস্তিল দুর্গের পতন ঘটনা হয়েছিল, কিন্তু তারপর ওই কালকে আপনাদের একটা বলছিলাম না, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কেউ একজন লিখেছিলেন, তোদের ছাগলটা শেয়ালের হাত থেকে বেঁচে বাঘের সামনে গিয়ে পড়বে না তো? এই ভয়গুলো তো অভিজ্ঞতা থেকেই আসে। এই অভিজ্ঞতা আপনাদের সামনে যেটা বলছি এটাও তো ইতিহাস। ইতিহাস তো শেখায়, অভিজ্ঞতা বাড়ায়, তাই না? হাজার হাজার মানুষকে ওই 4 বছরে, ফরাসি বিপ্লবের পরের ওই 4 বছরে গিলেটিনে চড়ানো হয়। আর তাই নিয়ে 1859 সালে আ টেল অফ টু সিটিজ লিখেছিলেন চার্লস ডিকেন্স। সেই উপন্যাসেরই প্রথম অনুচ্ছেদটা একটু আগে আপনাদের ওই ভাষ্যে শোনালাম আর কি। এবার খেয়াল করে দেখুন, এখনকার বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে কি সুন্দরভাবে খাপ খেয়ে যাচ্ছে 1859 সালের ওই ভাষ্যটা। অন্ধকার যেন গায়ে আলোর জামা পরে এসেছিল, এখনও তো তাই। রোমান্টিকতা, বিপ্লব, বিদ্রোহ, তরুণ রক্ত, একটা অসম্ভব। আর কি জানেন তো, মানে বিপ্লব যতটা ধ্বংসাত্মক ততটাই সৃষ্টিশীল হয়, এবং তার থেকেও বেশি কি থাকে তার মধ্যে ওই রোমান্টিকতার ছোঁয়াটা ভীষণভাবে থাকে। কিন্তু মুশকিল কি জানেন, অন্ধকার যেন আলোর জামা পরে এসেছিল, ওই লাইনটা বড্ড খোঁচা মারে। প্রশ্নটা তো তখনই জাগে, এই আলোর জামাটা খসে পড়লে কি হবে? 2010 সালের কথা আপনাদের বলি, জানেন তো? এটা তখন আমাকে বলেছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্রী এলা গান্ধী। দক্ষিণ আফ্রিকায় গেছিলাম সেবার, নেলসন ম্যান্ডেলার দেশে। তার সঙ্গে অনেক খুঁজে পেতে দেখা করেছিলাম। তিনি গল্প করছিলেন, এবং গল্প করছিলেন মানে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন। তার সাথে দেখা করতে গেছিলাম তার কারণ এই দক্ষিণ আফ্রিকার সাথে গান্ধীজির একটা অসাধারণ সম্পর্ক রয়েছে। গান্ধীজির যেরকম সূত্রপাত ওখান থেকে, ঠিক সেরকম এলা গান্ধী তো তিনি ওখানেই থাকেন, এবং শুধু থাকেন না, তিনি ওখানকার সংগ্রামী নেত্রী। তিনি নেলসন ম্যান্ডেলার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য। ওই বর্ণবিদ্বেষী ওই বোথা সরকারের বিরুদ্ধে শুদ্ধ লড়েছিলেন, একসাথে জেলে ছিলেন। ফলে তার কাছ থেকে আমি বুঝতে চাইছিলাম যে সেই দেশটার সেই বর্তমানটা
সেই কালো অতীতটা, আলোকময় ভবিষ্যতের স্বপ্নটা। একটা দেশকে বুঝতে গেলে তো এগুলোই লাগে। আর যেখানে মানে কালো মানুষের দেশ, তার মধ্যে নেলসন ম্যান্ডেলা, তার মধ্যে গান্ধী, সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত রোমান্টিকতা আছে না? যখন তিনি আস্তে আস্তে ওই দক্ষিণ আফ্রিকার ইতিহাসটা আমার সামনে পড়তে পড়তে খুলে ধরছিলেন, যখন বাস্তবটা আমার সামনে আস্তে আস্তে তার স্বরূপটা প্রকাশ করছিল, তখন কিন্তু মনে হচ্ছিল এই শিক্ষাটা খুব জরুরি। আজকের দিন হলে ওই তখনও কোথাও গিয়ে ওই টেল অফ টু সিটিজের কথাটা মনে পড়েছিল, আজকেও মনে পড়ছে। আর টেল অফ টু সিটিজের কথা ধরেই আজকে এলা গান্ধীর কথাটাও মনে পড়ছে। তিনি বলেছিলেন, যখন বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গরা একটা দীর্ঘ সময় ধরে ওই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের পায়ের তলায় রেখেছিলেন, প্রবল অত্যাচার করেছিলেন, এবং তার থেকেই একটা সময় রুখে দাঁড়ানোর শুরু নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে, এবং শেষ পর্যন্ত সেই বর্ণবিদ্বেষী শ্বেতাঙ্গদের পিছু হটার দিন শুরু হয়। ক্ষমতা আসে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের হাতে, সবথেকে বড় কথা কৃষ্ণাঙ্গদের হাতে। এবার মজাটা কি জানেন? যে মুহূর্তে ওই কৃষ্ণাঙ্গরা তারা ক্ষমতাটা হাতে পেলেন, তারা প্রতিশোধ নিতে শুরু করলেন। অনেক শ্বেতাঙ্গ প্রাণ হারালেন, শ্বেতাঙ্গদের খামার লুট হলো, অনেক শ্বেতাঙ্গ দেশ ছেড়ে পালালেন। ঠিক যা যা ঘটেছিল তাদের সঙ্গে, ঠিক সেই জিনিসগুলো তারা ওই শ্বেতাঙ্গদের সঙ্গে শুরু করলেন। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে দক্ষিণ আফ্রিকার মুষ্টিমেয় কয়েকটা জায়গায় মোটামুটি কলোনি করে একত্রিত হয়ে থাকতে শুরু করেছিলেন শ্বেতাঙ্গরা। এবার শ্বেতাঙ্গরা তো কোণঠাসা হয়ে গেল, কিন্তু ওই বদলা নেওয়ার নেশা না, সেটা কোথাও গিয়ে একটা বিশৃঙ্খলার বীজ বুনে দেয় জানেন তো মনের মধ্যে। তাই থামলো না ওই কৃষ্ণাঙ্গরা, তারা বিভিন্ন উপজাতির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হলো, এবং একটা সময় সেটা জাতি দাঙ্গায় বদলে গেল, জেনোসাইড। কারণ তারা তো ভেবেছিল স্বরাজ পেয়ে গেছে, তারা নিজেদের প্রস্তুত করেনি একটা দেশ চালানোর জন্য। ফলে পার্শ্ববর্তী জাম্বিয়া, মালাও, এই সমস্ত জায়গার থেকে লোকজন এসে তারা সেখানে চাকরি বাকরি করতে শুরু করেছিল। তারাও কৃষ্ণাঙ্গ, কিন্তু তাদের হাতে এই সমস্ত চাকরি বাকরি চলে যাওয়ায় কৃষ্ণাঙ্গদের টার্গেট এবার, মানে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের টার্গেট হলো ওই বাকি বিভিন্ন জায়গার এই কৃষ্ণাঙ্গরা। জেনোসাইড, জাতি দাঙ্গা শুরু হলো, এবং এই জায়গাটার থেকেই মানে বুঝতে পারছেন, একটা কালো সময় থেকে উদ্ধার পেতে, সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে, আলোর সন্ধান করতে গিয়ে আরও অনেক অন্ধকার গায়ে জড়িয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর এলা গান্ধী সেদিন আমায় বলেছিলেন যে সামনে বিশ্বকাপ, এই বিশ্বকাপটাই তাদের সামনে একটা বড় সুযোগ, দেশটাকে একটু গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ। কারণ লোকজন ওখানে, গোটা বিশ্ব থেকে লোকজন আসছেন, সবার নজর ওখানে থাকবে, হয়তো কিছুদিন এই সমস্ত জাতি দাঙ্গা টাঙ্গাগুলো থেমে থাকবে। সেই সুযোগে তারা যদি দেশটাকে গুছিয়ে নিতে পারেন, তাহলেই একমাত্র দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎটা আলোয় মোড়া হবে, আর না হলে নিকাশ কালো অন্ধকার তাদের যেটা অপেক্ষা করছে। চোখের সামনে থেকে না পর্দাটা সরে গেছিল জানেন তো। এই যে লড়াই, বিপ্লব, কৃষ্ণাঙ্গদের একটা মানে দাঁতে দাঁত চাপা লড়াই, তার আগে অত্যাচারিত হওয়া, সেখান থেকে উঠে আসা, এগুলোর মধ্যে আমাদের ওই কালো মানুষের দেশ আফ্রিকা বলে আমরা ভয়ঙ্কর একটা রোম্যান্টিকতায় ভুগতাম। সেই রোম্যান্টিকতার আড়ালে বাস্তবটা কতটা রূঢ়, সেটা সেই দিন এলা গান্ধী আমার সামনে খুলে দিয়েছিলেন। আজকে সেই কথাগুলো খুব মনে পড়ছে, কারণ বাংলাদেশেও তো সেই একই ছবি দেখছি। বাংলাদেশের সামনেও কিন্তু এখন ওই একই চ্যালেঞ্জ। তারা একটা হার্ডেল পেরিয়েছেন, কিন্তু ওই হার্ডেলটা পেরিয়ে আলোয় পৌঁছবেন নাকি আরও অন্ধকারকে আহ্বান জানাবেন, ইঙ্গিত সেরকমই তো আছে। সামনে চ্যালেঞ্জটা তার মানে খুব কঠিন। উল্লাস, উচ্ছ্বাস সব ঠিক আছে, কিন্তু বিশ্বাস করুন, যেভাবে দিকে দিকে ওই কোথাও তাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভুলে যাওয়ার চেষ্টা শুরু হলো, যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার দৃশ্য চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে
বেশ কিছু বিশদ দৃশ্য, রুচিহীনতায় ভরা ছবি সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু মনে হচ্ছে জানেন তো বাস্তব এরকমই রূঢ় হয় বোধহয়, এবং এতটাই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রোমান্টিকতায় মুড়ে থাকলে সেই চ্যালেঞ্জ ক্ষমা করে না। এখন যারা ক্ষমতার দিকে এসেছে তারা খানিকটা ভারত বিদ্বেষী ছিলেন, কারণ শেখ হাসিনা, শেখ মুজিব, এদের ওপর তো আক্রমণ হচ্ছে, শেখ হাসিনাকে তো দেশত্যাগ করতেই হলো। ফলে মুজিব বিরোধিতা, হাসিনা বিরোধিতার সঙ্গে ভারত বিরোধিতা একটা উপাদান ছিল, সেটা জামাত এবং বিএনপির মধ্যেও ছিল। তারা পছন্দ করেনি মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা, এবং একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে যে ভারতের কাছে তারা যে কোনোভাবে ঋণী সেটা স্বীকার করতে চায় না। রাজনীতি তো আছেই এর পেছনে, এবং এরা যারা বলছে তারা সব ইয়াং জেনারেশন, তারা তো মুক্তিযুদ্ধও দেখেনি, তারা দেশের ইতিহাসও আমরা নিজে প্রত্যক্ষ না করলে ওই পড়ে তো ব্যাপারটা বোঝা যায় না। ভারত কি করেছিল সেই সময় সেসব কথাগুলো তারা জানেও না। উপাদান তৈরি করেছিল, তার মধ্যে একটা ভারত বিদ্বেষ। কারণ এটা করলে কী হবে, এই যে এদের যে লং মার্চ বলি, তারপরে এদের যে ক্ষোভ বিক্ষোভ, কোথাও একটা টার্গেট থাকা চাই, সেই টার্গেটটা এরা করতে পেরেছে। এটা বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনও রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয়, এবং আমরা খুবই দুশ্চিন্তা করতে করে। আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন, তারা কেমন আছেন, কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, একটা জয়ের পেছন পেছন যদি কোথাও কেউ বদলা নেওয়ার ভাবনাটা চলে আসে না, তখন কিন্তু জয়ের পেছনে যে মহৎ উদ্দেশ্যটা লুকিয়ে থাকে, সেই আসল উদ্দেশ্যটাই বিঘ্নিত হয়ে যায়। এবং শুনলেন তো, ঠিক যেভাবে অমর মিত্র বললেন, যেভাবে পবিত্রবাবু বললেন, একটা ভারত বিদ্বেষ ওখানে রয়েছে। এই ভারত বিদ্বেষটা চাপিয়ে দেওয়া হয়েছে, এই ভারত বিদ্বেষটা অনেক দিন ধরে একটু একটু করে রোপণ করা হয়েছে। দেখুন, একটা দেশ লড়াই করে স্বাধীনতা পেয়েছে, এটার মধ্যে একটা নিজেদের আত্মশ্লাঘা কাজ করা উচিত, সেটা চারিত্রিক একটা দৃঢ়তা গঠন করে, এটা একটা প্রাপ্তি নিশ্চিতভাবে। সেই জায়গাটাতে কি কেউ সাহায্য করেছিল, তাদের কৃতিত্বকে কোথাও খাটো হয়ে যাচ্ছে, এই জায়গার থেকে বার করে আনতেই ভারতকে টার্গেট করা হচ্ছে। কারণ যদি টার্গেট থাকে একটা এরকম বহির দেশের বাইরের কোনো কাউকে টার্গেট যদি করে রাখা যায় না, তাহলে বেশ জাতীয়তাবোধ ব্যাপারটা আসে, তাহলে গোটা দেশটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে চালিত করার একটা সুযোগ থাকে। মজাটা হচ্ছে এক্ষেত্রে তো ছিল সামনে পাকিস্তান, যারা ওখানকার যাবতীয় নাগরিক অধিকারটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল, ওখানকার মা বোনেদের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত করেছিল, প্রবল অত্যাচার সহ্য করেছিল ওখানকার মানুষ। যার জন্যই তো তারা রাজাকারদের কথা বলেন, যারা ওই পাকিস্তানিদের সঙ্গ দিয়েছিল। সামনে তো ছিল টার্গেট, তার বদলে যারা উপকার করেছিল তাদেরই বেছে নিতে হলো। এটা কি ধরনের জাতীয়তাবোধ? এর মধ্যে তো কোনো জায়গায় হয়তো কি বলবো, কি যেন বলে, উপকারীর কথা ভুলে যাওয়াকে, সেরকম ব্যাপার আর কি। আমরা বলছি না, কৃতজ্ঞর কথা বলছি না, কিন্তু খারাপ লাগে আসলে। ভারতীয়দের চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে আলাদা, জানেন তো। আমাদের ভারতের ঘোষিত বিদেশ নীতি হচ্ছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, কিন্তু এখানে ভারতের পক্ষে তো এখন কোনো পদক্ষেপ না করে থাকাটাও অসম্ভব। কারণ এক তো গোটা বিষয়গুলোর সাথে কোথাও না কোথাও ভারতকে জুড়ে দেওয়া হচ্ছে, দ্বিতীয়ত শেখ হাসিনা
তার দেশ ছেড়ে ভারতেই এসছেন, বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সেই আশ্রয়টা তো দিতেই হতো। ইতিমধ্যেই কিন্তু ছাত্রদের দাবি মেনে বাংলাদেশের সংসদ ভেঙে দিয়েছেন ওখানকার রাষ্ট্রপতি। সংসদ ভবন ঘিরে রেখেছে সেনাবাহিনী। 3 মাসের মধ্যে স্থায়ী সংসদের দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জেল মুক্তি ঘটেছে। এই ঘটনাগুলো পরপর ঘটে গেছে এবং এই ঘটে যাওয়ার মধ্যে না কয়েকটা জিনিস, কতগুলো ইঙ্গিত, ভবিষ্যতের ইঙ্গিত, সেগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়েছে। দেখুন, খালেদা জিয়া, মোহাম্মদ ইউনূস, এদের মধ্যে দিয়ে কোথাও গিয়ে কি একটা যোগাযোগ স্থাপিত হয়ে যাচ্ছে এমন কোনো দেশের সঙ্গে বাংলাদেশের, যেটা কোথাও গিয়ে কখনো না কখনো আমাদের স্বার্থের পরিপন্থী হতে পারে। দেখুন, খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ, এদিকে দিল্লির সেফ হাউসে বসে রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন শেখ হাসিনা। যে বিমান তাকে ভারতে পৌঁছে দিতে এসেছিল সেটা বাংলাদেশে কিন্তু ফিরে গেছে। শেখ হাসিনা ব্রিটেন বা সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় চাইতে পারেন, যদিও শোনা যাচ্ছিল যে ব্রিটেন, একদিকে শোনা যাচ্ছিল তারা এখনও আশ্রয় দিতে রাজি হয়নি, অন্যদিকে শেখ হাসিনার ছেলের দাবি ছিল ব্রিটেনে আশ্রয় চাওয়াই হয়নি। কিন্তু তার মধ্যেই আমেরিকা, তারা কিন্তু হাসিনার ওই কূটনৈতিক ভিসাটাকে বাতিল করে দিয়েছে। আসলে কি জানেন তো, বাংলাদেশের একটা দ্বীপে নৌঘাঁটি করতে চেয়েছিল আমেরিকা, হাসিনা রাজি হননি। তার মানে হাসিনা আমেরিকার সুনজরে ছিলেন না। এদিকে খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য সেটা নিশ্চিতভাবেই ফের বদলাতে পারে। বিএনপির যে সমস্ত নেতা, বিএনপি ঘনিষ্ঠ যে সমস্ত সেনাপ্রধান, তারা সব শাস্তির ভয়ে ইউরোপ আর কানাডায় আশ্রয় নিয়েছিলেন। এবার তারাও নিশ্চয়ই বাংলাদেশে ফিরতে পারেন। তাদের হাতে এই ক্ষমতা হ্রাস চলে যাওয়াটা ভারতের পক্ষে কিন্তু সুখবর হবে না, কারণ তারা একই সঙ্গে আমেরিকার সঙ্গে যেটুকুনি যে ঘনিষ্ঠ সেটা তো বটেই, তার সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং চীনেরও খুব ঘনিষ্ঠ। তার মানে বাংলাদেশের বর্তমানে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারটা চলবে, সেটা আসলে আমেরিকা ঘনিষ্ঠ সরকার হবে। আর যদি পরবর্তী ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে একই সঙ্গে চীন এবং পাকিস্তান ঘনিষ্ঠ সরকার চলবে। এটা এই দিকে যে পাল্লা ভারী থাকবে, এটা ধরে নিতে পারেন। তাহলে যেই আসুন, যাই চলুক, সেটা কি ভারতের জন্য একদম লস সিচুয়েশন? এই মুহূর্তে কিন্তু সেটা খানিকটা বটেই। এটা পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার এবং এটা নিয়ে কোনো রকম রোম্যান্টিকতা রাখার কোনো জাস্ট জায়গা নেই। যদিও যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, তাদের তরফ থেকে বারবার জানানো হয়েছে যে তারা চান ছাত্র, যুব এবং রাজনৈতিক দলগুলোকে মিলিয়ে একটা সরকার হবে, যে সরকার দেশের ভালোর জন্য কাজ করবে। কিন্তু মুশকিল হচ্ছে, দেশের ভালোটা, নিজের ভালোটা কেউ কখনো কখনো অন্যের খারাপের মধ্যে খুঁজে পেয়ে যায়। আর বিদ্বেষ যদি মনের মধ্যে থাকে না, তাহলে সেটা তো যে কোনো সময় বেরিয়েই আসে, তাই না? এই যে দেখলেন যে বিপ্লব, বিদ্রোহ, যখন এই সমস্ত ইয়াং ব্লাড ছাত্র যুবরা সব রাস্তায় নেমে এসেছিলেন, একটা যথার্থ দাবিকে সামনে রেখেই নেমে এসেছিলেন, তখন কিন্তু এখানকার মানুষজন অনেকে প্রবল রোমান্টিকতায় ভুগেছেন। আমারও ভালো লেগেছে। বিশ্বের যে কোনো প্রান্তে এই রকম তরুণ রক্ত যদি প্রতিবাদে মুখর হয় এবং যথার্থ কোনো দাবিকে সামনে রেখে, ভালো তো লাগেই। তাদের মধ্যে আমরা নিজেদের খুঁজে পেতে চাই। কিন্তু মুশকিল কি, যখন দেখা যায় যে সামনে তারা, কিন্তু আসলে তারা নিজেরাও হয়তো জানেন না পুরো যে মাটিতে, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা সমস্ত কাজকর্ম করছে, সেটা আসলে অন্য কেউ তৈরি করে রেখে দিয়েছে। তারা রাস্তাটা এমনভাবে তৈরি করে রেখে দিয়েছে যে তারা জানতেও পারছে না তারা একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছেন, যে দিকে এগোনোর রাস্তা তাদের হাতে নেই। তখন কিন্তু তাদের জন্য হতাশ লাগে, খারাপ লাগে। তবে দেখুন, কোনো পরিস্থিতি তো চিরস্থায়ী নয়। এই মুহূর্তে বাংলাদেশে হত্যালীলা চলছে, এখন বদলা নেওয়ার সময়। যে জিনিসটা, যে মানসিকতাটা যে কোনো যুদ্ধে জয়ের পর
সব থেকে বেশি পেছনে টেনে ধরে। আমরা বলছিলাম, শুরু করছিলাম যেখান থেকে, সেখানেই ফিরে আসছি। বাংলাদেশে কি চলছে জানেন? আওয়ামী লীগ কর্মী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। খুন মানে খুন, একটা গোটা হোটেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। 21 জন মানুষ মারা গেছেন তাতে পুড়ে, তার মধ্যে একজন ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। পুলিশকে থানা শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হয়েছে, 14 জন পুলিশ মারা গেছেন পুড়ে। আর তার সাথে সংখ্যালঘু হিন্দুদের খুঁজে বের করে মারা হচ্ছে, হিন্দু ধর্মস্থানগুলো আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো তার ডিজিটাল ভার্সনে হিন্দুদের ওপরেই হামলার খবর প্রকাশিত হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে তার ভাষণে কিন্তু বাংলাদেশে এই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টা তুলেছেন। তার প্রাথমিক উদ্বেগ হলো বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিরাপত্তা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদের জন্য জানিয়েছেন যে বাংলাদেশে প্রায় 19,000 ভারতীয় থাকেন, তার মধ্যে 9,000 ছাত্র। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ছাত্রদের অধিকাংশই দেশে ফিরে এসেছেন, কিন্তু বাকিরা তারা ওখানে থাকেন, তারা ওখানকার মানুষ, এখন হয়ে গেছেন কাজের সূত্রে গিয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন, হয়তো তাদের এখনই ফিরিয়ে আনা হচ্ছে না। বাংলাদেশে ক্ষমতার হ্রাস এখন যাদের হাতে, তাদের সঙ্গে উল্টো দিক থেকে যোগাযোগ রাখা হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে, যাতে পরিস্থিতিটার ওপর তাদের একটা নিয়ন্ত্রণ থাকে এবং কোনো পরিস্থিতিতেই যাতে ভারতীয়রা যারা ওখানে রয়েছেন এই মুহূর্তে তারা কোনো রকম অত্যাচার বা কোনো রকম দুর্ঘটনার শিকার না হন। কিন্তু ওখানকার মানুষ, ওখানকার সংখ্যালঘুরা, সেখানে তাদের রক্ষার দায়িত্ব সে দেশের সরকারে। আশা করব যেভাবে সবাই বলছেন, সবাই চাইছেন, আমরাও একইভাবে চাইছি যে সেখানকার সরকার এসে সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব নেবেন। মানুষে মানুষে হানাহানি পেছন দিকে নিয়ে যায়, সামনে কোনোদিন এগোতে দেয় না। কিন্তু মুশকিল হচ্ছে, এগুলো তো সুস্থ বুদ্ধির কথা, তাই না? নেশাগ্রস্তের মতো জয়ের নেশায় উন্মত্ত হয়ে উঠলে তখন কি আর এই সমস্ত কথা মাথায় থাকে? India-Bangladesh relations have been exceptionally close for many decades over many governments. Concern about recent violence and instability there. We are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well-being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces have also been instructed to be exceptionally alert in view of this complex situation. In the last 24 hours, we have also been in regular touch with the authorities in Dhaka. 10,000 ভারতীয় এখনো ভিসা নিয়ে বাংলাদেশে রয়ে গেছেন। ভারতীয় হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনগুলোতে হামলার খবর কিন্তু এখনও আসেনি। এবং তারপর এই যে ভারতের এই যে সিদ্ধান্তটা, যে তারা আলাদা করে উদ্যোগ নিচ্ছেন না ভারতীয়দের ফিরিয়ে আনতে বা তাদের এই দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনতে, এটা কিন্তু এমনি এমনি নয়, জানেন তো। এটা আসলে বাংলাদেশের বর্তমান শাসক শক্তিকে বার্তা দেওয়া, তাদের ওপর ভরসা আছে, এই ভরসাটা তাদের রক্ষা করতে হবে। ভারত কিন্তু মানে আপনি যদি সব তুলে নিয়ে চলে এলেন, সম্পর্ক ছিন্ন করে দিলেন, তাহলে তো হয়েই গেল, তাহলে তার সম্পর্ক জোড়া লাগার সম্পর্কেরই কোনো সম্ভাবনা থাকে না, তাই না? থেকে আলোচনা করলে সম্পর্কে যদি কোথাও গিয়ে একটু টাল খায়ও, তাহলে সেটা হয়তো আবার ঠিকঠাক করা, মেরামত করাটা সম্ভব হয়। ভারত সেই কূটনৈতিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে। মানে এই জন্যেই ভারত কিন্তু ওই ভারতীয়দের ফেরাচ্ছে না, বাড়তি উদ্যোগ নিচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চলেছে তাদের বার্তা দিচ্ছে নয়াদিল্লি। বার্তাটা খুব পরিষ্কার, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নিরপেক্ষ। এইটা তো ভারতের চিরকালীন নীতি, সেখান থেকে ভারত সরছে না।
সেটাই বুঝিয়ে দেওয়া। আর সরকারের এই অবস্থানে সর্বদল বৈঠকে কিন্তু সর্বসম্মতি জানানো হয়েছে, সবাই যারা যারা ছিলেন সবাই একমত হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ সব রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন। সেখানে রাহুল গান্ধী জয়শঙ্করকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে কোনো বিদেশি শক্তির ইন্ধন রয়েছে কিনা। জয়শঙ্কর খুব সুন্দর অ্যান্সার দিয়েছিলেন। ডিপ্লোম্যাট তো তার এই উত্তরগুলোর মধ্যে খুব সুন্দর ভাঁজ থাকে, হালকা হালকা। জয়শঙ্কর তাকে বলেছেন যে এখনও প্রমাণ পাওয়া যায়নি, অর্থাৎ অস্বীকারও করেননি। এটা বুঝতে হবে। তৃণমূল প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই বৈঠকে একটা খুব সুন্দর একটা দাবি করে রেখে দিয়েছেন যে সীমান্ত নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা যেন পশ্চিমবঙ্গকে জানিয়েই নেওয়া হয়। তার মধ্যে দিয়ে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন দেশের এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তরফ থেকেও সমস্ত সহযোগিতা থাকবে, পশ্চিমবঙ্গকেও সেখানে বিরোধী দলের শাসন ব্যবস্থা থাকলেও সম্পূর্ণরূপে দেশের স্বার্থে ভরসা करा যেতে পারে। हमारे मुख्यमंत्री ममता बनर्जी ने कल बोल दिया हम लोग ये विषय पर भारत सरकार की साथ कदम से कदम मिला के चलेंगे, कोई विरोध का कोई विषय नहीं है। और दूसरा जो पदक्षेप लिया जाए वो हमारे बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी को भी अवहित करा जाए। इस पे काम बहुत अच्छा से होगा और ये विषय मेरा वक्तव्य बहुत प्रशंसित हुआ। 1971 মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রায় 1 কোটি বাংলাদেশি শরণার্থী হয়ে এসেছিলেন, জানেন তো। ভারতে এই বিরাট এই সংখ্যক যে শরণার্থী, ভারত সেই সময় তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী সেই শরণার্থীরা বাংলাদেশে ফিরে যান। কিন্তু এবার এই জায়গাটার থেকেই আমার মনে হচ্ছে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর থেকে তো দুটো জিনিস ওখানে মিথ হয়ে গেছিল। এক, মুজিব এবং মুক্তিযোদ্ধাদের ওই মরণপণ লড়াই, আর দুই, প্রকৃত বন্ধুর মতো ভারতের বাংলাদেশের পাশে দাঁড়ানো। এবং সেক্ষেত্রে তার প্রতীক ছিল ইন্দিরা মুজিব চুক্তি, শুধু নয় বন্ধুত্ব। এবার সেই মিথটাকে, ইন্ডিয়া মুজিব যে মিথটা, এই সম্পর্কের যে একটা মিথ না, এই বোঝাপড়া সমঝোতা, এই কনসেপ্ট, এটাকেই কোথাও গিয়ে বাংলাদেশে মনে হচ্ছে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। হয়তো এখনকার যারা আছেন, যে মানুষগুলো আছেন, যে ছাত্র বন্ধুরা রয়েছেন, তাদের বয়স অল্প, তারা হয়তো মুক্তিযুদ্ধ দেখেননি, হতেই পারে মুক্তিযোদ্ধাদের কোটার জন্যই মুক্তিযুদ্ধের প্রতি তাদের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। কিন্তু নিজের দেশের ইতিহাসকে তো আর অস্বীকার করা যায় না। তাহলে বঙ্গবন্ধুর কোথাও গিয়ে যদি অসম্মান হয়, সেটা তো নিজের দেশকে অসম্মান করা। যারা দেশের ভালোর জন্য লড়াই করছেন, দেশ গড়তে লড়ছেন, তারা নিজের দেশের ভাবমূর্তি গোটা বিশ্বের সামনে কেন এরকমভাবে লজ্জিত করবেন? কিন্তু সেটাই তো হচ্ছে। এবং একই সঙ্গে ইন্দিরা গান্ধী ওখানে কালচারাল সেন্টার যেটা আছে সেটাকেও ভস্মীভূত করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর মূর্তি ওইভাবে অসম্মানিত হচ্ছে, ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে, হাতুড়ির ঘা পড়ছে, কেউ প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন সেই মূর্তির ওপর উঠে। ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। তাহলে ইন্দিরা কালচারাল সেন্টার পুড়িয়ে দেওয়া হবে, এটার নতুন কি? তাই জন্যই বলছি যে আসলে একটা ইতিহাসকে মুছে ফেলার পরিস্থিতি এবং উদ্যোগ শুরু হয়েছে বাংলাদেশে। এবার কখন লোকে এটা করতে চায় জানেন? যখন এটা নতুন কিছু মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা চলে, তার মধ্যে যদি সেটার মধ্যে কোথাও গিয়ে একটু মৌলবাদী চিন্তাভাবনা, একটু গোঁড়া চিন্তাভাবনা, এগুলো ঢোকানোর কথা ভাবা হয় না, তখন মাথাটার মধ্যে প্রগতিশীল জিনিসপত্র থাকলে চলবে না, ওটাকে মুছে ফেলতে হয়। কম্পিউটার যেরকম ফরম্যাট করা হয়, পরিষ্কার করে দিয়ে নতুন করে সফটওয়্যার ঢোকানো হয়, ঠিক সেরকম মাথাটা পরিষ্কার করে ফেলতে। সেখানে যুক্তি থাকা চলবে না, সেখানে লড়াই থাকা চলবে না, সেখানে শুধু থাকতে হবে অন্ধবিশ্বাস। পরিস্থিতিটা পুরো অন্যরকম হয়ে গেছে, জানেন তো। তবে হ্যাঁ,
এখনও বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী হয়ে কেউ আসেননি। রেগুলার যেগুলো যাতায়াত যেরকম হয় সেরকমই হচ্ছে আর কি। শুধু কয়েকজন আওয়ামী লীগ নেতা তারা বিপদের আঁচ পেয়ে আগে ভাগে চলে এসেছিলেন, কিন্তু শরণার্থী পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আর যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সিদ্ধান্ত নেবে একমাত্র কেন্দ্রীয় সরকার। সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দল মোদী সরকারকে কিন্তু সেই ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে। এটাই আমাদের দেশের গণতন্ত্রের শক্তি, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমাদের রাজ্য সরকার তা মেনে নেবে, এবং সেই জায়গা থেকেই সর্বদল বৈঠকে একটা অভিযোগও করেছে তৃণমূল কংগ্রেস। সকলে যখন কেন্দ্রের ওপর সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা ছেড়ে দিয়ে মুখ বন্ধ রাখছে, সেখানে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা কেন মুখ খুলছেন? কেন ওই 1 কোটি শরণার্থী আসার ভবিষ্যৎবাণী করছেন? অবশ্য নালিশ হওয়ার পরেও শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্য ফিরিয়ে নেননি, শুধু ব্যাখ্যা করেছেন কোন পরিস্থিতিতে কেন তিনি সেই বক্তব্যটা রেখেছেন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। আমি কি খারাপ বলেছি? আমি অতীত দেখে বলেছি, আমি হবে বলিনি, হতে পারে বলেছি, মানসিক প্রস্তুতি রাখতে বলেছি। এই জন্য তো ভারত সরকার সিএ তৈরি করেছে। হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি, জৈন এরা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে দেশ এলে দেশ তাদেরকে নাগরিকত্ব অনুপ্রবেশকারী নয়, শরণার্থী হিসেবে আশ্রয় দেবে। আমি কোনো বেআইনি কথা বলিনি। ওদেরকে বলবো, তৃণমূলের লোকেদের বলবো ভালো করে সিএটা পড়বেন, গতকাল আমার স্টেটমেন্টটা পড়বেন। আমি কাউকে ভারতে আহ্বান করিনি, আমি বলেছি মানসিক প্রস্তুতি রাখুন। এর আগে এরকম 3 বার হয়েছে। দেখুন, রাজনীতির স্বার্থ দেখবেই, ঢেঁকি স্বর্গে গেলে ধান ভানবেই, এইটুকুনি স্বার্থ দিয়ে রাখতেই হবে যে কোনো পরিস্থিতিতে। এটা আমরা না ছেড়েই রাখলাম, কিন্তু বিষয়টা যদি সত্যি এতটা সরল হতো, কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীও কিন্তু এই একই কথা বলতেন। কিন্তু বাংলাদেশ থেকে শরণার্থীরা এলেন, আবেদন করলেন, আর সিএ কোটায় নাগরিকত্ব পেয়ে গেলেন। বিষয়টা কিন্তু এত সহজ সরল নয়। নেট নাগরিকত্ব যারা নিয়েছেন এবং যারা মনে করেন এই নেট জগতে নিশ্চিন্তে নিজেদের মতামত সব ইচ্ছে মতো ভাবনা চিন্তা না করে প্রকাশ করা যায়, তাদের জাস্ট একটাই বক্তব্য তাদের জন্য আর কি, একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলো, জানেন তো। আলগা মন্তব্য করবেন না। বাংলাদেশ নিয়ে আপত্তিজনক আর বিদ্বেষমূলক পোস্ট করায় 250 জনকে কিন্তু ইতিমধ্যেই লালবাজার সতর্ক করেছে। বিশেষ করে ভিডিও বা ছবি মুছে ফেলতে বলা হয়েছে। বুঝতেই তো পারছেন, আপৎকালীন পরিস্থিতিতে যা খুশি তাই বলা যায় না। তাই আমরা সেই কথাগুলোই বলবো যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, বাংলাদেশে এখন পর্যন্ত 2 ধরনের লোক আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। 1, যারা আওয়ামী লীগের হোমরা চোমরা ছিলেন, আর 2, সংখ্যালঘু। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে তো জানিয়ে দিয়েছেন যে সংখ্যালঘুরা আক্রান্ত হওয়ার খবর আসছে, ভারত সেদিকে নজর রাখছে। সোশ্যাল মিডিয়া আমরা এটাও দেখেছি, সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের সংখ্যাগুরুরা। এই ছবিগুলো পজিটিভ, কিন্তু এই পজিটিভিটিটা সব জায়গায় তো নেই। দুঃখের ব্যাপার সেটাই, কিছু একটা জায়গায় আছে হয়তো, কিন্তু অনেক জায়গাতেই নেই। বাকি জায়গার থেকে যে ছবিগুলো আসছে সেগুলো যাচাই করা যায়নি, তাই জন্য আর ওইভাবে বলছি না। কিন্তু সেটা সেই পরিস্থিতিটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটা চাইবো না আবার কাউকে ভিটে মাটি ছাড়তে হোক। সেটা হলে যারা শরণার্থী হবেন না, তাদের চোখের জল আমাদের কাছে কিন্তু খুব ভারী হয়ে যাবে, জানেন তো। যেখানে যেতে তারা বাধ্য হবেন সেখানে তো চাপ বাড়বে। বিশেষ করে আমাদের বাংলায় রাজ্যের কোষাগারের হাল বেহাল, সে কথা তো মুখ্যমন্ত্রী নিজেই বারবার বলেন। 1 কোটি ছেড়ে দিন,
কয়েক লক্ষের জন্য হাঁড়ি চড়াতে গেলেও তো গোটা সিস্টেমটা নড়বড়ে হয়ে যাবে। বাংলাদেশের কথাই ভাবুন, তারা নিজেরাই তো ভুক্তভোগী। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের ওই কক্সবাজার ক্যাম্পে থাকেন, বিশ্বের সবথেকে বড় শরণার্থী ক্যাম্প। এই শরণার্থী শিবিরের জন্য বাংলাদেশ সরকারের কিন্তু বিপুল খরচ হয় এবং তার ফলেই দেশের খাদ্য সংকট চরমে পৌঁছেছে। অন্ন, বাসস্থান, মানে খাবার, মাথার উপর ছাদ, সব কিছু এখন মানে অগ্নিমূল্য হয়ে গেছে। চাষের জমিতে ক্যাম্প হয়েছে, ফসল উৎপাদনে ক্ষতি হচ্ছে। কক্সবাজারে ওখানে পর্যটন হচ্ছে মূল বিষয়, সেই উপকূলে পর্যটনের ক্ষতি হচ্ছে। ইউরোপে দেখুন, সেখানেও তো একই বিষয়। পশ্চিম এশিয়ায় উদ্বাস্তুর ঢল, 2 কোটির বেশি উদ্বাস্তু। দেশগুলোর খরচ তো বেড়েইছে, তার সঙ্গে সঙ্গে ইউরোপের আর্থসামাজিক পরিস্থিতিও পুরো বদলে গেছে এবং সবথেকে বড় কথা, একাধিক দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আজকেই তো ব্রিটেনের একাধিক শহরে গোষ্ঠী সংঘর্ষ চলছে, বেশ কয়েকদিন ধরে চলছে এবং অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছে যে ব্রিটেন সফর নিয়ে ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। এই ছবিটা যেন বাংলাকে দেখতে না হয়। এটা বাংলাদেশের সেনা, ভবিষ্যতের সরকার, জনগণ সবাইকেই নিশ্চিত করতে হবে। কিন্তু মুশকিল কি জানেন, ওই বললাম জয়ের আবেগ, সেটা যখন বাঁধনচারা হয়ে যায় এটাই তো খেয়াল থাকে না কে সামনের রাস্তাটা আস্তে আস্তে নো এন্ট্রি বোর্ড সাজিয়ে সাজিয়ে একটা নির্দিষ্ট দিকে বইয়ে দিচ্ছে। তারা তো সব সময় বুঝতেই পারবেন না কোথায় গিয়ে তারা পৌঁছচ্ছেন। তারা ভাবছেন নিজেদের আবেগে তারা ছুটছেন, আসলে তাদের কেউ চালিত করছে একটা নির্দিষ্ট জায়গায়। না হলে আজকেই এই বিভিন্ন জায়গায় এই যে কারাগারগুলো আছে, সংশোধনাগার এখানে, ওরা ওখানে কারাগারি বলেন, যাই হোক, সেই বিভিন্ন জেলখানা ভেঙে সেখান থেকে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক জায়গার থেকেই 518 জনকে বার করে নিয়ে যাওয়া হয়েছে। এবার এই কারা জানেন ওখানে ছিল, এরা সব জেএমবি, জামাত, মানে যারা বিভিন্ন ধরনের উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত, যারা উগ্র মানসিকতার, মৌলবাদী চিন্তাভাবনার, সেই চিন্তাভাবনার লোক, যাদের জন্য বাংলাদেশে কোনো প্রগতিশীল কোনো ব্লগার উঠলে তাকে প্রকাশ্য রাস্তায় খুন করে দেওয়া হয়। সেই সমস্ত মানুষগুলো, সেই মানসিকতার মানুষগুলো, তারা সবাই ছাড় পেয়ে গেছে। এবার এই খেয়াল করে দেখুন, আমাদের এখানে মাঝে মধ্যেই আমরা শুনেছি জেএমবি ষড়যন্ত্র করে আমাদের রাজ্যে নাশকতামূলক কাজ করার। এখানে তারা আস্তে আস্তে তাদের ডালপালা মেলার চেষ্টা করেছিল। এখানকার সরকার কঠোর হাতে চেষ্টা করেছেন, দেশের সরকার চেষ্টা করেছেন। আর বাংলাদেশেও শেখ হাসিনা তিনি উদ্যোগী হয়ে এই জেএমবির এই বারবারন্তটাকে রুখেছিলেন। কিন্তু এই যে সেই জঙ্গিগুলো ছাড়া পেয়ে গেল, তারা তো এবার চাইবে দেশে ঢুকে আবার নাশকতা করতে, সেই উদ্দেশ্যে তো তাদের ছাড়ানো হয়েছে। এবার যারা এই ধরনের উদ্দেশ্যে এই ধরনের মানুষগুলোকে, দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে যায়, তারা কি এই দেশের সুন্দর ভবিষ্যতের জন্য লড়ছে, নাকি তাদের লক্ষ্য সম্পূর্ণ আলাদা, সেটা আপনারাই বুঝতে পারছেন। ছাত্র আন্দোলনে শাসকের পতন, দেশ ছাড়া হাসিনা, কিন্তু আন্দোলন কি আদৌ আর ছাত্রদের হাতে আছে? বাংলাদেশ জুড়ে চলেছে খুন, লুটতরাজ। বাংলাদেশের বাসিন্দারাই বলছেন, ওখানে আপনার আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থন যারা, তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে, গুম করতেছে। এখন যেতে দাদা অত্যন্ত ভয় লাগছে। এখন আসলে যেতে চাচ্ছি না, আরও চাচ্ছি 2-4 দিন এখানে স্টে করে যাওয়া। বাট গন্ডগোল তো চারদিকেই হচ্ছে। অশান্ত বাংলাদেশ, আক্রান্ত সংখ্যালঘুরা, প্রাণভয় দেশ ছাড়ার হিড়িক কি বাড়বে? আবার কি বাংলাদেশি শরণার্থীর ভিড় বাড়বে বাংলায়? ফিরবে 71-এর দুঃসহ স্মৃতি? দিন 15 আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। এক ধাপ এগিয়ে শরণার্থীর ঢল নিয়ে সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একই সুর প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলাতেও। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কারণ কি আমরা 75 বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কীরকম মার খেয়ে আছে, আর যখন উপায় থাকে না তার ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসে না কেন, সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে আরম্ভ করেছেন যে আবার সেই পরিস্থিতি হবে কিনা, আবার উদ্বাস্তুর ঢল আসবে কিনা। এখনো পর্যন্ত শরণার্থী সমস্যার জন্ম হয়নি। সীমান্তে নেমেছে সেনাবাহিনী, কড়া পাহারায় বিএসএফও, এপার ওপার যাতায়াত বন্ধ বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি না। কিন্তু কতদিন? মুখ্যমন্ত্রীর কথাতেই অসহায় মানুষ সত্যিই দরজায় খটখট করলে কি করবে ভারত? এই প্রশ্ন উঠছে। তাই প্রশ্ন উঠছে, কত শরণার্থী আসতে পারেন ভারতে? বাংলার ওপর শরণার্থীর চাপ কি বাড়বে? শরণার্থীর চাপ বাড়লে চাপ পড়বে কি কোষাগারে? কতটা আর্থিক চাপ পড়তে পারে বাংলার ঘাড়ে? যে কোনো সময় যে কোনো দেশে যদি বেশি চাপ নিতে হয়, তার কারণ সম্পদটা তো সীমিত, সেটার বন্টন নিয়েই আমরা এমনি অসাম্য বা যা কিছু দেখতে পাচ্ছি। সম্পদ যে সীমিত সে কথা প্রায়ই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রিরে ঘুমোতে পারি না, চিন্তা হয় 100 দিনের কাজে টাকাটা ঠিক মতো দিতে পারবো তো? আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। কোষাগার তলানিতে নিয়মিত কেন্দ্রীয় বঞ্চনার দাবি তোলে পশ্চিমবঙ্গ সরকার। কর্মসংস্থানের সমস্যা চরমে। লক্ষ লক্ষ তরুণ তরুণী, পরিযায়ী শ্রমিক, শরণার্থী এলে কাজের বাজারে আরও চাপ পড়ার আশঙ্কা। যারা ইউকেতে গেছেন, অনেক সময় তারা হয়তো দেখেছেন যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, যাদের সেই কাগজপত্র নেই, কোনো মানুষ হয়তো তাদের বাগান পরিষ্কার করার জন্য সেই সব লোকেদের ব্যবহার করেছেন, অনেক কম খরচে হয়তো তারা করিয়ে নিতে পেরেছেন, কিন্তু যারা ওখানকার কাজ করেন তাদের হয়তো কাজটা সেখানে চলে গেছে। রাজনৈতিক চাপানুতরও বাড়তে পারে আশঙ্কায় অর্থনীতিবিদ। তারপর হয়তো সরকার তাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্যে বা অন্যরকম দেখা যাবে যে তাদেরকেও ভোটার কার্ড বা তৈরি করে দিচ্ছেন, সেখানে কিন্তু অন্যরকম পলিটিক্যাল কমপ্লিকেশন বা ভীষণ সিরিয়াস ইমপ্লিকেশন দেয়। ইতিমধ্যেই সিএ এর কথা শুনিয়ে রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শরণার্থীরা সিএ সুবিধা পেলে তাদের নাগরিকত্বের সমস্যা কমে যাবে, কিন্তু বাংলার নাগরিক, দেশের নাগরিকের কি হবে? ওপারে অশান্তি বাড়তেই এপারে তাই আশঙ্কার চোরা স্রোত। দেখুন, শরণার্থীরা ঢুকতে চাইলে কি হবে সেটা নিয়ে তো দেশের সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু সিদ্ধান্ত নিতে 2 মিনিটও লাগবে না, বা এটা নিয়ে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কিচ্ছু নেই যে কিছু লোক আমাদের দেশে ঢুকতে গেলে তাদের আটকাতে হবে। এটা বলছিলাম আপনাদের যে এই জেল ভেঙে যেভাবে সব জেএমবি জামাতের লোকজনকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা কিন্তু যে কোনো সময় ভারতে ঢোকার চেষ্টা করতে পারেন, এবং সেটা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এই কথাটা আপনাদের একটু আগে বলছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এইমাত্র আমার কাছে একটা খবর এলো, আমাদের রিপোর্টার পাঠিয়েছেন জলপাইগুড়ির থেকে, এবং তাতে কি বলছে জানেন? বলছেন জেল ভাঙা জামাত জঙ্গিরা যে কোনো সময় ভারতের সীমান্ত পার হতে পারে। এর জন্য বৈঠক করে সীমান্তবাসীদের সচেতন করেছেন বিএসএফ আধিকারিকরা। আজ সেই জন্য সীমান্ত এলাকায় যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানকার অধিবাসীদের সাথে বিএসএফ বৈঠক করেছে। বিএসএফের উচ্চপদস্থ কর্তারা তারা বৈঠক করেছেন এবং তাদের বুঝিয়ে দিয়েছেন কতটা সতর্ক থাকা এই মুহূর্তে প্রয়োজন। বুঝতে পারছেন, জয়শঙ্কর বলছিলেন বিএসএফ সতর্ক, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, কিন্তু তারপরেও বহু জায়গা আছে যেখান দিয়ে ফাঁক ফোকর গলে হয়তো কেউ ঢুকে পড়লেও পড়তে পারেন। তাই ওই সমস্ত এলাকার সাধারণ মানুষকে সতর্ক করছে বিএসএফ। কতটা বাস্তব তাহলে এই থ্রেটটা আমাদের জন্য, বুঝতে পারছেন? এবং যখন আমরা এই রকমভাবে ভাবনা চিন্তা করছি, তাহলে যারা ওই জেল থেকে ছাড়িয়েছেন এই লোকগুলোকে, তারাই যে আস্তে আস্তে গোটা এই সামনে এই যে ছাত্র আন্দোলনটা, সেটাকে শিখণ্ডী করে রেখে আসলে নিজেদের স্বার্থ চরিতার্থ করছেন না, অনেক বিপজ্জনক একটা লক্ষ্যের দিকে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন না, অস্বীকার করা যায়।
আর তারপর তার থেকে কি কি হতে পারে সে তো শুনছিলেন, ওই অর্থনীতিবিদ বলছিলেন এখানে যদি মানুষজন ঢুকতে থাকেন, শরণার্থীরা ঢুকতে থাকেন, এরমও তো হতে পারেন। আমরা বারবার অভিযোগ পেয়েছি, ঢুকেছেন, তারা আধার কার্ড করেছেন, তারা এখানে প্রায় নাগরিকের যাবতীয় সুযোগ সুবিধাগুলো সব নিয়ে নিচ্ছেন, হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন। তাদের তো আমাদের অর্থনীতির ওপরেই চাপ বাড়বে, আমাদের এখানে কোনো মানুষ বঞ্চিত হবে। এটাও কিন্তু একদম কষ্টকল্পিত কোনো বিষয় নয়, একদম বাস্তব, একদম। কারণ আজকেই তো দেখা গেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গেছিল 3 বাংলাদেশি নাগরিক, তাদের আটক করা হয়েছে এবং তাদের কাছে কি পাওয়া গেছে জানেন? ভারতের আধার কার্ড। তাদের ভিসা ছিল, তারা 7 দিনের ভিসায় দিল্লি যাচ্ছিলেন, সেটা এক পকেটে ছিল, আরেক পকেটে ভারতের আধার কার্ড ছিল। দুটো যখন একসঙ্গে থাকে তখন বুঝতে পারেন কত বড় একটা ষড়যন্ত্রের রাস্তা তৈরি হয়। ওই এনামুল হক সোহেল আর তার স্ত্রী সন্তানকে বাংলাদেশে ফেরত পাঠাবে সীমান্তরক্ষী বাহিনী। শিলিগুড়িতেও ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভারতের আধার কার্ড মিলেছে। বুঝতে পারছেন কি পরিস্থিতিটা? এরকম বাংলাদেশ বন্ধু আমাদের রাজ্যে কতজন আছে বলুন তো? দেখুন, পরিস্থিতি শান্ত হলে কিন্তু এদের খুঁজে বার করা দরকার। নয়তো এই নিশিকান্ত দুবে সংসদে যা বলছিলেন তার হাতে গরম প্রমাণ কিন্তু আমরা পেয়ে যেতে শুরু করেছি। তাকে কিন্তু এরপর আর উড়িয়ে দেওয়া যাবে না। শিলিগুড়িতে দেখা গেছে, চাংড়াবান্ধায় দেখা যাচ্ছে অনুপ্রবেশের ফলে এই জায়গার জনবিন্যাস তো বদলে যাবে। তাও ওই আধার কার্ডওয়ালা বাংলাদেশিরা তারা চেকপোস্টে ধরা পড়েছেন, যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানে তো ঢুকে পড়লে দিব্যি আমাদের রাজ্যের কোথাও থাকতে শুরু করে দেবেন, ধরাও যাবে না। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ। দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকার একাধিক জায়গা বিএসএফের ডিজি নিজে ঘুরে দেখেছেন। বিএসএফের সব ফিল্ড কমান্ডারদের দ্রুত সীমান্তে পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। এই যে এতগুলো জিনিস পরপর হচ্ছে, তাহলে বুঝতে পারছেন কখন এরকমভাবে অ্যালার্ট করা হয় সেনাবাহিনীকে, সীমান্তরক্ষীদের, যখন সত্যিকারের ভয় থাকে। সূত্রের খবর, বাংলাদেশ সেনার সঙ্গেও কথা বলেছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিটা ক্রমশ উন্নতি হচ্ছে, সেটাই বাংলাদেশের সেনাবাহিনী জানিয়েছে। এটাই স্বস্তির বিষয়, আমরা আশা করব এটা। কিন্তু যদি আজকের দিনটা দেখেন তাহলে অবশ্য ওইটার খুব একটা ভরসা করে খুব একটা লাভ নেই। যে রেটে আওয়ামী লীগের মানুষজনকে ধরা হচ্ছে, মারা হচ্ছে, যেভাবে পুলিশকে পুড়িয়ে মারা হচ্ছে, সাধারণ মানুষকে কুপিয়ে মারা হচ্ছে, একজন সিনেমার প্রযোজক, তার ছেলে নায়ক, এখানে তারা এসে কাজকর্ম করেছেন, তাদের ধরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে পরপর। মানে ওদের দেশের সমস্ত অবশ্য দেখুন, যেখানে বঙ্গবন্ধুরই ওখানে আর সম্মান কিছু রইল না, টেনে মাটিতে ফেলে দেওয়া হলো, যে রকমভাবে সম্ভব তাকে অসম্মান করা হলো। তাতে অবশ্য কোথাও মাশরাফি মুর্তজা, কোথাও সাকিব আল হাসান, এই সমস্ত বিখ্যাত ক্রিকেটাররা, এদের একটু অন্যরকম ট্রিটমেন্ট করা হবে, এটা ভাবাটা খুব অন্যায়। এদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা না খুব একটা কি বলবো, বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশে। 170 জন শুধু সব মিলিয়ে মারা গেছেন একদিনের মধ্যে। ফলে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর হচ্ছে, তিনি দেশ ছাড়ার পর হচ্ছে। এটাই সব থেকে ভয়। জ্বলছে বাংলাদেশ, সোনার বাংলা এখন সেনার আওতায়। আগুনের আঁচ ভারতের গায়ে যাতে এতটুকু না লাগে, প্রস্তুত আমাদের দেশ। ক্যাবিনেট পর্যায়ের বৈঠক, উচ্চ পর্যায়ের একাধিক মিটিং ছাড়াও দলমত নির্বিশেষে সর্বদল বৈঠকও চলেছে সমানে। লক্ষ্য একটাই, ভারতের সুরক্ষা। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার বিস্তৃত। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে থাকা পশ্চিমবঙ্গেই সবচেয়ে বড় সীমান্ত রয়েছে। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের মোট সীমান্তের চেয়েও অনেক গুণ বড় বাংলার সীমান্ত। তাই বাংলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি তুঙ্গে। রবিবার শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। দক্ষিণবঙ্গের সীমান্ত এলাকার একাধিক জায়গা ঘুরে দেখেন বিএসএফের ডিজি। বিএসএফের সব ফিল্ড কমান্ডারদের দ্রুত সীমান্তে পজিশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি।
সূত্রের খবর, হাসিনার পদত্যাগের পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। ভারতীয়দের নিরাপত্তার বিষয়েও নাকি নয়াদিল্লিকে আশ্বস্ত করা হয়েছে। এমনকি খুব দ্রুত সীমান্ত এবং আকাশসীমা খুলে দেওয়ার আশ্বাসও দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। কিন্তু সত্যিই কি পরিস্থিতিটা স্বস্তি দিতে পারছে? ওপারের পরিস্থিতি কিন্তু ভারতের কাছে ক্রমশ উদ্বেগজনক হয়ে চলেছে। বাংলাদেশের 2 কারাগারে হামলা হয়েছে রবিবার রাতেই। 13টি থানার পাশাপাশি 2টি কারাগার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেদেশের সংবাদপত্রের খবর অনুযায়ী ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত জামাত ও ইসলামিক শিবিরের বহু বন্দী মুক্ত। সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত বহু সন্ত্রাসবাদী রাতেই মুক্তি পেয়েছে বলে খবর। এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে জড়িত অসংখ্য দুষ্কৃতীও দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর। উত্তর 24 পরগনার মতো জেলা সীমান্তে পৌঁছে গিয়েছেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী। সীমান্তে কড়াকড়ি বাড়লেও চিন্তা বাড়াচ্ছে কাঁটাতারবিহীন অংশ। দক্ষিণবঙ্গে প্রায় 538 কিলোমিটার, উত্তরবঙ্গে 375 কিলোমিটার অংশে কোনো কাঁটাতার নেই। 913 কিলোমিটার অংশ নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। একদম ইমিনেন্ট থ্রেট আছে আমাদের উপরে। ইন্ডিয়ান আগেনস্ট যে ফোর্সেস আছে তারা বাংলাদেশ থেকে আগে হেল্প পেত। যখন থেকে আমাদের শেখ হাসিনা সরকার আসলো এখানে, তো ইনি ইন্ডিয়ান ফ্রেন্ড, ইনি ওই ফোর্সগুলোকে কন্ট্রোল করতেন। এখন যেহেতু এনাকে ডিথ্রোন করে দিয়েছে, এখন ওই পাওয়ার আবার পাওয়ারফুল হয়ে যাবে, ওই পাওয়ারগুলো আবার রিগেন করবে পাওয়ার, আর ইন্ডিয়ার এগেনস্টে লাগবে। ক্রিমিনাল বলতে তার মধ্যে বিভিন্ন রকম জঙ্গি সংগঠনের লোকরাও আছে। এই জায়গাটার থেকে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং আমাদের বর্ডার, যেহেতু আমাদের একটা সাইড দিয়ে গোটাটাই বাংলাদেশের বর্ডার, এই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্রিমিনালদের একটা মুক্তাঞ্চল হিসেবে তৈরি হয়ে যাবে। তখন কিন্তু নট অনলি বিএসএফ, লোকাল পুলিশের উপরে যারা ল এনফোর্সিং এজেন্সি, লোকাল ল এনফোর্সিং এজেন্সি, তাদের উপরে কিন্তু একটা বিরাট চাপ এসে যাবে। হাসিনা সরকার ভারত বিরোধী শক্তিগুলোকে কারাগারে পুরেছিল। হাসিনার বিদায়ের পর বিএনপি জামাত ভারত বিরোধী শক্তিকে মুক্ত করছে বলে অভিযোগ। আর সেখানেই দেশের মধ্যে বাংলার অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বের। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে পড়ছে কোচবিহার, 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা সীমান্তবর্তী এলাকা। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 936.7.3 কিলোমিটার, আর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 913.324 কিলোমিটার। জল সীমান্ত রয়েছে 363.930 কিলোমিটার। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী দেশের নিরাপত্তার স্বার্থে সচেতন ও সজাগ থাকার বার্তা দিয়েছেন। সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের এই আলোচনার প্রস্তাবে সহমত হয়েছেন। কাল বাংলার কত তারিখ জানেন? 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের চলে যাওয়ার দিন। বিশ্বভারতীর বাংলাদেশ ভবন জানিয়েছে ওদেশের মাটিতে এবছর কোনো স্মরণ অনুষ্ঠান হবে না। আসলে মুজিবুর রহমানের ওই মূর্তি ভাঙা দেখে কাল থেকেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, জানেন তো? আজ করেই ফেলি। যে দেশ বঙ্গবন্ধুকে রেহাই দিল না, সেই দেশ কবিগুরুকে কি ছেড়ে কথা বলবে? হাতুড়িয়ার জেসিবির ঘাড়ে এই যখন মুজিবের ঘাটটা যখন ভেঙে নুইয়ে পড়ছিল, ওই ঘাগুলো যখন পড়ছিল, ঠক ঠক করে শব্দ হচ্ছিল, তখন ভয় হচ্ছিল, জানেন তো? আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মাটিতে রবীন্দ্রনাথের মূর্তিতেও এরকম কোনো আঘাত আসবে না তো? যারা মুজিবকে জানেন না, যারা নিজের দেশ নিয়ে ভাবেন না, দেশের সম্মান যাদের কাছে নেই, রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা সম্মান দেবেন তো? আমার মতো এপার বাংলার বাঙালিরা ওপারের দেশটাকে যতটা ভালোবাসেন না, ওপার বাংলার মানুষ কি আমার দেশ, আমাদের দেশটাকে ততটাই ভালোবাসেন? না, বাসেন না তো। যারা গত কয়েক বছরে লাগাতার প্রচার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরিতে নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিয়েছিলেন, যে দেশের এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি এদেশে এক রিয়েলিটি শো থেকে জনপ্রিয় হয়েছিলেন, বুক বাজিয়ে বলেছেন যে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে? এসব বলার পরেও যখন দেখেছি সীমান্তের ওপারে ততটা প্রতিবাদ হয়নি যতটা হওয়া উচিত ছিল, তখনই কিন্তু মনটাকে শক্ত করে নিয়েছি। কারণ রবীন্দ্রনাথের অসম্মান মানে তো ভারতের অপমান, তাই না? কিন্তু
কাল যদি দেখি যেভাবে মুজিবুরের মূর্তিটা ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি যেভাবে ভুলুণ্ঠিত হয়েছে, অসম্মানিত হয়েছে, সেভাবে রবীন্দ্রনাথের মূর্তিতে কেউ আঘাত করছেন, জানবেন সেই আঘাত শুধু রবীন্দ্রনাথকে নয়, ভারত নামে একটা দেশকে করছেন। যারা মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে ওপারের মানুষগুলোকে বন্ধু ভেবেছেন, যারা বিশ্বাস করেন এক সময় এক ছিলেন, তারা প্রতিদানে কি পেয়েছেন? দেখুন, প্রতিদানের প্রত্যাশা সত্যিই আমরা করি না। এতগুলো কথা বললাম বটে, কিন্তু ওপারের মানুষজন যারা কোনোভাবে এই রকমভাবে বিভিন্ন সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধু অসম্মান করার কথা ভেবেছেন, তারা নিশ্চিন্ত থাকতে পারেন রবীন্দ্রনাথ আমাদের বুকে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চতাটা এমন না, হাতুড়ি বা জেসিবি ওনার ওই মাথা অবধি পৌঁছবে না। ওই চেষ্টা করতে পারেন, লাভ হবে না। সুতরাং ওই একটা ব্যাপারে আমরা নিশ্চিন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর তার মননে, তার কলমে, তার ভাবনায়, তার আদর্শে, তার প্রভাবে অনন্য, আপনাদের ধরাছোঁয়ার বাইরে।